আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা কাজী। তুরস্ক আর কাতারের দ্বিপাক্ষিক সম্পর্ক পুরো মধ্যপ্রাচ্যের জন্য আদর্শ হয়ে উঠেছে। দুই দেশের মধ্যে যে সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটি রয়েছে, সেই কমিটির ৭ম বৈঠক সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। কমিটির ফ্রেমওয়ার্কের অধীনে দুই দেশের মধ্যে এ পর্যন্ত প্রায় ৯৩টি বিভিন্ন ধরনের চুক্তি হয়েছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক আর সামরিক সহযোগিতাও জোরদার হয়েছে। একে অন্যের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে তারা। আঞ্চলিক ইস্যুতেও যৌথভাবে কাজ করেছে দুই দেশ। লিবিয়া আর আফগানিস্তানে স্থিতিশীলতা আর বৈধ সরকারের পক্ষে সক্রিয় ভূমিকা রেখেছে তুরস্ক আর কাতার। বিশ্লেষকদের মতে দুই দেশের এই সুসম্পর্কের কারণ হলো তারা কাজ করছে বন্ধুত্বের ভিত্তিতে, স্বার্থের ভিত্তিতে নয়। তুরস্ক আর কাতারের সম্পর্কে নানা দিক নিয়ে দেখুন আজকের প্রতিবেদন। দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সর্বশেষ কাতার সফর ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এরদোয়ান ক্ষমতায় আসার পর থেকেই দুই দেশ সুসম্পর্কের ভেতর দিয়ে যাচ্ছে। সম্পর্কের এই পর্যায়ে আসার পেছনে কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আল থানিরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দুই দেশের অভিন্ন স্বার্থই যে শুধু এই দুজনকে কাছাকাছি আনতে সাহায্য করেছে তা নয়, বরং বিভিন্ন নীতিতে দুই নেতার মনোভাবের মধ্যেও রয়েছে মিল। দৃষ্টিভঙ্গি আর নীতির মধ্যে মিল থাকলে দুটো পক্ষের কাছাকাছি আসতে খুব বেশি সময় লাগে না। আঙ্কারা আর দোহা সরকারের ক্ষেত্রে সেটাই ঘটেছে। এরদোয়ানের সফরে তুরস্ক আর কাতারের মধ্যে ১৫টি চুক্তি হয়। দোহাতে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত বলেছেন, নতুন চুক্তিগুলো তুরস্ক আর কাতারের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। বিশেষ করে এই অঞ্চলের জন্য যেসব পদক্ষেপ ও সমঝোতার পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো ইতিবাচক ভূমিকা রাখবে। আঙ্কারায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূতও একই কথা বলেছেন। তিনি বলেছেন, তুরস্ক আর কাতার দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর জন্য আরও পদক্ষেপ নেবে। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশ অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বাড়িয়েছে। ২০২০ সালে তুরস্কের রাজধানী আঙ্কারাতে তুরস্ক কাতার সুপ্রিম স্ট্র্যাটেজিক কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত হয়। দুই দেশের নেতার উপস্থিতিতে সেখানে দুই দেশের মধ্যে ১০টি চুক্তি স্বাক্ষরিত হয়। এই স্ট্র্যাটেজিক কমিটির ফ্রেমওয়ার্কের অধীনে এর আগে দুই দেশের মধ্যে ৬৮টি চুক্তি ও প্রোটোকল স্বাক্ষরিত হয়। এরদোয়ান সে সময় দোহাতে যৌথ সামরিক কমান্ডের সদর দফতরও সফর করেন। সেখানে সেনা ও কমান্ডারদের সাথেও কথা বলেন তিনি। এরদোয়ান সেখানে বলেন, আঙ্কারা তুরস্ক আর কাতারের নিরাপত্তাকে আলাদা করে দেখে না। বিগত ২ দশকে বিভিন্ন খাতে তুরস্ক আর কাতারের সম্পর্ক অনেক এগিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের মতো অগ্নিগর্ভ অঞ্চলে দুই দেশের দৃঢ় সম্পর্ক ও সহমত ধরে রাখার বিষয়টি অর্জন হিসেবে অসামান্য। এটা দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও সহযোগিতার ক্ষেত্রে ভিত্তিমূল হিসেবে কাজ করেছে। তুরস্ক আর কাতারের মধ্যে আনুষ্ঠানিক সম্পর্ক শুরু হয় ১৯৭৯ সালে। সেই বছর দোহা আর আঙ্কারায় দুই দেশ দূতাবাস স্থাপন করে। সম্প্রতি তাদের সম্পর্কের দারুণ অগ্রগতি হয়েছে। ২০০৮ সালে দোহাতে তুর্কি কাতারি বিজনেস ফোরামের প্রথম সম্মেলন হয়। তুরস্কের তৎকালীন প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল সেখানে উপস্থিত ছিলেন। ওই বছরই বিভিন্ন খাতে সমন্বিত সহযোগিতা শুরুর জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরদোয়ান ২০১৪ সালে প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম দেশ হিসেবে কাতার সফর করেন। একই বছর ডিসেম্বরে এরদোয়ান আর শেখ তামিম জয়েন্ট স্ট্র্যাটেজিক কমিটির প্রতিষ্ঠার জন্য একটি চুক্তিও করেন। তুরস্ক আর কাতার বিভিন্ন আঞ্চলিক ইস্যুতেও সহযোগিতা করছে। এর মধ্যে আছে লিবিয়া আর আফগানিস্তান। দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি দুই দেশ লিবিয়ার বৈধ সরকারকে সহায়তার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। জেনারেল খলিফা হাফতারের হাত থেকে ত্রিপোলিকে রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই দুই দেশ। আফগানিস্তানে মার্কিন বাহিনী সরে যাওয়ার পর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালুর ব্যাপারেও সহায়তা করেছে তুরস্ক আর কাতার। তুরস্ক আর কাতার দুই দেশই শক্তিশালী জোটের কারণে ভুগেছে। যেসব দেশে জনগণ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সমর্থন দিয়েছে আঙ্কারা আর দোহা। সে কারণে এই অঞ্চলের অন্যান্য দেশগুলোর প্রতিকূলতার মুখে পড়েছে তারা। এই দেশগুলো ভেবেছে জনগণের পক্ষে এই দুই দেশের সমর্থন জারি থাকলে তাদের বন্ধু সরকারগুলো বিপদে পড়ে যাবে।
কিন্তু ন্যায্যতার দৃষ্টিতে চিন্তা করলে তুর্কি কাতারি যৌথ আঞ্চলিক নীতিগুলোকে নৈতিক ও আইনগতভাবে অবজ্ঞা করাও কঠিন। আরব বসন্তের কথা ধরা যাক। আরব বসন্তের সময় পুরো বিশ্ব মধ্যপ্রাচ্যে গণতান্ত্রিক পালা বদলের জন্য জনতার অভ্যুত্থানকে স্বাগত জানিয়েছিল। তবে গণতন্ত্রের পক্ষে সবাই শুধু কথাই বলে গেছে। এমন দেশ খুব কমই ছিল যারা জনগণকে সহায়তা দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছিল। কাতার সে সময় তাদের কোমল শক্তি এবং তুরস্ক তার কঠোর শক্তি নিয়ে এই গণতান্ত্রিক পালা বদলের পেছনে ভূমিকা রেখেছিল, কিন্তু সেটা শেষ পর্যন্ত টিকে থাকেনি। কারণ স্বৈরাচারী সরকারের ভূমিকা নিয়ে বাকি বিশ্ব হয় নীরব ছিল অথবা তাদেরকে সহায়তা করেছিল। তুরস্ক আর কাতার একে অন্যকে কঠিন সময় সাহায্য করেছে। 2017 সালে কাতারের উপর 4টি দেশ অবরোধ আরোপ করেছিল। তুরস্ক তখন কাতারের জনগণের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছিল, কিন্তু দোহা যাতে আবারও পাল্টা অবরোধ না আরোপ করে সেজন্য দোহা ভিত্তিক ব্রিগেডকে আরও শক্তিশালী করেছিল আঙ্কারা। কোনো বিশ্লেষক হয়তো তুরস্কের এই নীতিকে আগ্রাসী বলতে পারেন, কিন্তু বাস্তবে সেটা ঠিক নয়। তুরস্ক মূলত চেয়েছে ভ্রাতৃপ্রতিম দেশগুলো যাতে সংঘাত না হয়। সময়ের সাথে সাথে বোঝা গেছে অবরোধের প্রভাব কাটিয়ে উঠতে তুরস্কের সেই তড়িৎ পদক্ষেপ সঠিক ও দরকারি ছিল, কারণ কাতার আর অবরোধ আরোপকারী দেশগুলো আবারও স্বাভাবিক সম্পর্কে ফিরে গেছে। এই দেশগুলোর মধ্যে শত্রুতা আবারও সেই আগের পর্যায়ে ফিরে যাবে না বলে মনে করা হয়। অন্যদিকে তুরস্ক যখন বিদেশি ও অভ্যন্তরীণ হামলার মুখে অর্থনৈতিকভাবে অনিরাপদ হয়ে পড়ে তখন অপেক্ষাকৃত ছোট দেশ হয়েও কাতার সাহায্যের হাত বাড়িয়েছিল। এই ধরনের পারস্পরিক সহায়তা বন্ধুত্বকে আরও মজবুত করেছে। এই দেশ দুটি কাছাকাছি এসেছে বন্ধুত্বের জন্য, স্বার্থের জন্য নয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কারণেই তুর্কি কাতারি সম্পর্কের উন্নতি ঘটেছে এমনটা নয়। আরব দেশগুলো আর তুরস্কের মধ্যে যদি সুসম্পর্ক থাকে তাহলে শত্রুতা কখনো স্থায়ী হতে পারবে না, কারণ জাতিগত, ধর্মীয় ও ঐতিহাসিকভাবে ভ্রাতৃত্ব বোধের কারণে এই দেশগুলোর শেকড় অনেক গভীরে বিস্তৃত। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বিগত কয়েক বছরে যত বিবৃতি দিয়েছে তার সবগুলোই আরব দেশগুলোকে ভাই হিসেবে উল্লেখ করে। দুঃসময়ের ধোঁয়াশাটা হঠাৎ কেটে গেছে এবং এই অঞ্চলের নেতারা একে অন্যের দেশ সফর করতে শুরু করেছেন। মনে হচ্ছে সবগুলো দেশই অতীত থেকে শিক্ষা নিয়েছে। গত এক দশকে যেসব উত্তেজনা সৃষ্টি হয়েছে সেখান থেকেও তারা শিখেছে। এ ধরনের ভুল তারা পুনরাবৃত্তি করতে চায় না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।